আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিরুদ্দিন, ঘাটরামচন্দ্র ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক, ঘাটরামচন্দ্র ডিগ্রি কলেজ খবর আসছি। প্রিয় ছাত্রবিন্দু, তোমাদেরকে অশেষ শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমরা কোথায় কী অবস্থায় আসো জানি না। হ্যাঁ, হয়তো আমরা কোভিড-19 কারণে হয়তো অনলাইনে ক্লাস নেওয়ার জন্য ঘাটরামচন্দ্র ডিগ্রি কলেজ আয়োজিত এই ক্লাসে উপস্থিত হয়েছে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে আমরা ক্লাস নিচ্ছি এবং আমি সমাজবিজ্ঞান প্রথম পত্র তোমাদেরকে পড়াচ্ছি। সমাজবিজ্ঞানের প্রথম পত্র পঞ্চম অধ্যায়ে আর প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের গুরুত্ব, প্রতিষ্ঠান এবং বিবাহের ধরন এবং বৈশিষ্ট্যসমূহ তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা যে যেখানেই থাকো তোমরা সেখান থেকে এই ক্লাসটা অনুকরণ করো। অবশ্যই তোমরা এই ক্লাসটা অনুকরণ করো। সমাজবিজ্ঞান এই যে প্রতিষ্ঠান বলতে আমরা অনেক সময় বুঝি যে প্রতিষ্ঠানটা অনেক সময় একটা দেখাচ্ছে বিল্ডিং দাঁড়িয়ে আছে, কিন্তু প্রতিষ্ঠানটা আসলেই যে কোনো প্রতিষ্ঠানের নামকরণ তার কার্যগুলোর উপর নির্ভর করে হয়। প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের কি একটা কোনো একটা বিল্ডিং নয়, এটা হচ্ছে একটা তোমাদের প্রতিষ্ঠান হচ্ছে নিয়ম কানুন, রীতিনীতি ইত্যাদি। এই জন্য সবসময়তে তোমরা খেয়াল রাখবা যে প্রতিষ্ঠানটা হচ্ছে আমরা কোনো বিল্ডিংটাকে আমরা ধরে নিব না, এটা আমরা প্রতিষ্ঠানকে আমরা নিয়ম কানুনের উপর ভিত্তিতে এবং কার্যক্রমের উপর ভিত্তিতে আমরা এই প্রতিষ্ঠানটাকে আমরা প্রতিষ্ঠান বলে গ্রহণ করব। তো প্রতিষ্ঠান হচ্ছে তোমার মানব আচরণের নিয়ন্ত্রণের বাহক। মানব আচরণের নিয়ন্ত্রণের বাহক হিসাবে আমরা এটা প্রতিষ্ঠানকে ব্যবহার করি। তাহলে প্রতিষ্ঠান তোমার সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠান। তাহলে সহজ ভাষায় প্রতিষ্ঠান বা আচরণের প্রতিষ্ঠিত রূপই হলো প্রতিষ্ঠানের আচরণের প্রতিষ্ঠিত রূপই হলো আমাদের সামাজিক প্রতিষ্ঠান। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সমাজবিজ্ঞানের এই প্রতিষ্ঠানের সংজ্ঞা প্রদান করেছেন। সমাজবিজ্ঞানের পি জিজবার্ট বলেন যে ব্যক্তি এবং গোষ্ঠীর মধ্যকার সম্পর্ক নিয়ন্ত্রণের গ্রহণযোগ্য প্রচলিত নিয়মই হচ্ছে আমাদের গ্রহণচলিত রীতিনীতি, প্রথা ইত্যাদি হচ্ছে আমাদের সামাজিক প্রতিষ্ঠান বলে গ্রহণ করেছি। তারপরে প্রতিষ্ঠান হলো তোমার গুরুত্বপূর্ণ কার্যকলাপ, প্রথা এবং রীতিনীতি। ঐতিহ্যবাহী বা বোগার্ডাস বলেছেন যে প্রতিষ্ঠান হলো এমন একটি প্রতিষ্ঠান হলো তোমার প্রথা বা রীতিনীতি যা ধীরে ধীরে সংঘবদ্ধ হয়ে তোমার এটা প্রতিষ্ঠানে পরিণত হয়। তাহলে প্রতিষ্ঠান বলতে আমরা কোনো সময়তে আমরা খেয়াল রাখবো যে প্রতিষ্ঠানটা হচ্ছে একটা নিয়ম কানুন, প্রথা, কার্যবলী, রীতিনীতি ইত্যাদি হলো আমাদের প্রতিষ্ঠান। তাহলে প্রতিষ্ঠান তোমরা বুঝতে পারছো যে প্রতিষ্ঠানটা হচ্ছে আমরা কোনো একটা বিল্ডিংকে আমরা ধরে নিই না, এটা প্রতিষ্ঠান হচ্ছে ওই নিয়ম কানুন বা কার্যক্রমের উপর ভিত্তি করে আমাদের প্রতিষ্ঠানটা গড়ে ওঠে। তাহলে প্রতিষ্ঠানটা হচ্ছে একটা নিয়ম কানুনের উপর যে কাজকর্ম হবে। যেমন ধরো প্রাইমারি স্কুলে আমাদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়, যার জন্যে ওই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে তোমার প্রাথমিক বিদ্যালয়। আবার যখন উচ্চ বিদ্যালয়ে পড়া হয় তখন হাই স্কুলে যখন পড়ানো হয় তখন এটাকে তোমার মাধ্যমিক বিদ্যালয় বলা হয়। যখন উচ্চশিক্ষা করা হয় তখন একই জিনিস, তখন এই নিয়মকানুনের কারণে আমরা কী বলছি, এটাকে আমরা মহাবিদ্যালয় বলছি। তাহলে এই যে নিয়মটা, তাহলে আমরা নিয়মকানুনের উপর ভিত্তি করে আমরা কী বলবো, প্রত্যেকটা এই প্রতিষ্ঠানটা আমরা প্রতিষ্ঠান বলবো তাকে। তাহলে প্রতিষ্ঠানটা কী ধরনের প্রতিষ্ঠান সেটা আমরা ওই নিয়মকানুনের ভিত্তি করে এটা বলতে পারি। এক বা একাধিক প্রয়োজন পূরণের জন্য মেটানোর জন্য একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে। যেমন একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, তারপরে রাজনৈতিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, তারপরে তোমার সামাজিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা নিয়মের ভিত্তিতে আমরা একটা প্রতিষ্ঠান বলে থাকি। তাহলে প্রতিষ্ঠান তোমরা অবশ্যই বুঝতে পারছো যে প্রতিষ্ঠানটা কী। তাহলে প্রতিষ্ঠানটা হচ্ছে একটা রীতিনীতি, কার্যবলী বা নিয়মকানুনের উপর ভিত্তি করে ওই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। তাহলে আমরা যখন যে প্রতিষ্ঠানে তোমার অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হবে তখন সেটাকে আমরা বলবো অর্থনৈতিক যেটা
প্রতিষ্ঠান, যেমন হচ্ছে তোমার ব্যাংক, ব্যাংক, বিমা ইত্যাদি। এগুলো আমরা যখন শিক্ষা কার্য পরিচালিত হবে তখন তোমাদের এটাকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বলি। তাহলে এটাকে বলে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হবে তোমার যেমন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়, এই সবগুলো প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান, যখন আমরা ধর্ম যে কার্যকলাপ পরিচালিত হয় সেগুলোকে আমরা বলবো কি ধর্মীয় প্রতিষ্ঠান। তাহলে এই ধর্মীয় প্রতিষ্ঠান যেমন ধরো পেগোডা, তারপরে তোমার মন্দির, তারপরে তোমার মসজিদ, মাদ্রাসা ইত্যাদিগুলো হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তোমার ধর্মীয় প্রতিষ্ঠান। সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এই ধরনের তোমার সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো যে কার্যকলাপ, সাংস্কৃতিক কার্যকলাপ পরিচালিত হয় সেগুলোকে আমরা সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলবো। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে প্রতিষ্ঠানটা কী। তাহলে প্রতিষ্ঠানটা কোনো একটা নির্দিষ্ট বিল্ডিং নয়, সেটা হচ্ছে তোমার নিয়মকানুনের উপর ভিত্তি করে তোমার প্রতিষ্ঠানটা পরিচালিত হবে। তো সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে তোমার প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বিবাহ। তাহলে বিবাহ যেমন আমাদের বিবাহটা কথাটা সত্য হতে সবচেয়ে খুব ছোট্ট মনে হচ্ছে, তারপরেও কিন্তু আমরা দেখছি যে বিবাহ দ্বারা আমাদের এই যত বড় রাষ্ট্র একটা গঠিত হয়েছে, সমাজ গঠিত হয়েছে, পরিবার গঠিত হয়েছে। কিন্তু এই পরিবার থেকে আমরা বিবাহ থেকে পরিবার থেকে তোমার গোষ্ঠী থেকে তোমার রাষ্ট্র, তোমার ইউনিয়ন, জেলা, রাষ্ট্র ইত্যাদিগুলো গঠিত হচ্ছে। তাহলে আমরা এটা যদি বৈধ কোনো পরিচয় যদি না থাকতো তাহলে পর আমাদের গোষ্ঠী গঠিত হতো না, তারপর এইসব বড় বড় প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব আমাদের হতো না। তাই ধর্মীয় তোমার যে বিবাহ হলো তোমার একজন বিবাহ কাকে বলে, আমাদের তাহলে বিবাহের যে প্রতিষ্ঠানটা আমরা কাকে বলে সেটা আমরা জেনে নিই। তাহলে বিবাহ হচ্ছে একজন বয়সপ্রাপ্ত নারী এবং পুরুষের যখন সামাজিক চুক্তি, ধর্মীয় অনুশাসন এবং রাষ্ট্র অনুমোদন দ্বারা যখন একজন পুরুষ এবং স্ত্রী একত্রে বসবাস করার অধিকার পায় তখন তাকে আমরা কিন্তু বিবাহ বলি। তাহলে বিভিন্ন সমাজবিজ্ঞানী তাদের স্ব দৃষ্টিকোণ থেকে বিবাহের সংজ্ঞা প্রদান করেছেন। বিবাহের সংজ্ঞা প্রদান করেছেন। সংক্ষেপে বিবাহ হচ্ছে একজন নারী এবং পুরুষের মধ্যে তোমার এমন এক চুক্তি নির্ভর সম্পর্ক যাকে বোঝায় যা সমাজ, ধর্ম এবং সংস্কৃতি দ্বারা স্বীকৃত। তাহলে আমরা বিবাহ হচ্ছে যে একজন নারী এবং পুরুষ যখন সমাজে এমন একটা চুক্তি হবে যা হচ্ছে সমাজ, ধর্ম এবং সংস্কৃতি দ্বারা স্বীকৃত হবে, তাহলে পারে তারা একত্রে বসবাস করার ক্ষমতা অর্জন করবে। দার্শনিক তোমার ফিলিস ও সমাজতাত্ত্বিক ওয়েস্টার মার্ক তার বিখ্যাত গ্রন্থ দি হিস্টোরি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থে বলেছেন যে বিবাহের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে নারী এবং একজন পুরুষ একটি সহযোগী বা একটি স্থায়ীভাবে বসবাস করার ক্ষমতা অর্জন করে এবং সন্ততি হওয়ার পরেও তারা স্থায়ীভাবে জীবনযাপন করে। তাহলে এটা তোমার যে একজন নারী পুরুষের যখন তোমার সমাজ স্বীকৃতি দিচ্ছে, ধর্ম স্বীকৃতি দিচ্ছে বা সংস্কৃতি যখন স্বীকৃতি দিচ্ছে তখন তারা একত্রে বসবাস করার পরে তারপরে তোমার কিন্তু তারা সন্তান জন্ম লাভ করছে, তারপরে কিন্তু তারা তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠছে এবং সেটা স্থায়ীভাবে বসবাস করছে। এটাকে তোমার কী বলা হয়? এটাকে বিবাহ বলা হয়। আমেরিকান সমাজবিজ্ঞানী লুইস বিবাহ বা স্ত্রী পুরুষের সমাজ স্বীকৃত একটি স্থায়ী প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করেছে। সমাজ স্বীকৃত একটা স্থায়ী প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করেছে। তাহলে আমরা যে বিবাহটা তাহলে আমরা বুঝতে পারবো যে বিবাহটা কী। তাহলে আমরা এই বিবাহ দ্বারা আমাদের বিবাহের গুরুত্বটা হচ্ছে যে বিবাহ আমাদের বৈধ পিতামাতা দিচ্ছে, বৈধ তোমার সন্তান দিছে, বৈধ তোমার মাতা দিছে, বৈধভাবে এইভাবে তোমার বৈধ একটা স্বীকৃতি তারা সমাজে পাচ্ছে। তাহলে তারপরে তোমার একজন বিবাহ দ্বারা যে পরিবার গঠিত হচ্ছে, পরিবারের সন্তান জন্মগ্রহণ করার পর ওই সন্তানটা তোমার ছোট থেকে লালন পালন করছে, যেটা তোমার অন্য মানুষের পক্ষে সম্ভব নয়। এই সমাজের বৈশিষ্ট্য হচ্ছে তোমার সমাজের যে বৈশিষ্ট্যগুলো
তাহলে আমরা দেখছি যে বিবাহ এবং সামাজিক যে বৈশিষ্ট্যটা, সামাজিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা এখানে পাচ্ছি। যেমন তোমার বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমার বিবাহ সর্বজনীন এবং সর্বব্যাপী সামাজিক প্রতিষ্ঠান, সর্বজন এবং সর্বজনীন, সর্ব জায়গায় তোমার এটা অবস্থান করছে, সেটা যে কোনো ধর্মই হোক না কেন। হ্যাঁ, এই তোমার বিবাহটা সর্ব জায়গায় এবং সর্বব্যাপী এটা প্রতিষ্ঠান। তাহলে অনেক সময় এটাই বিবাহটা অনেক সময় ধর্মীয় ক্ষেত্রে, হ্যাঁ, কোনো ক্ষেত্রে তোমার এটা ইসলাম ধর্মের নিয়মকানুন আলাদা, তোমার বৌদ্ধ ধর্মের নিয়মকানুন আলাদা, হিন্দু ধর্মের নিয়মকানুন আলাদা, খ্রিস্টান ধর্মের নিয়মকানুন আলাদা, কিন্তু সবারই কিন্তু বিবাহ দ্বারাই কিন্তু বৈধতা তোমার সর্ব জায়গায় সর্বস্থানে তোমার বিবাহটা প্রতিষ্ঠিত আছে। আর একটা হচ্ছে তোমার নারী পুরুষের মধ্যে সামাজিক ধর্মীয় বন্ধন। হ্যাঁ, ধর্মীয় বন্ধন, এই যে নারী পুরুষের মধ্যে সামাজিক ধর্মীয় বন্ধনটা হ্যাঁ হচ্ছে, এবং যার জন্য তারা স্থায়ীভাবে বসবাস করতে পারছে এবং তারা স্থায়ীভাবে জীবনযাপন করতে পারছে। হ্যাঁ, তারা স্থায়ীভাবে পরিবার গঠন করতে পারছে, তারা বিভিন্ন কার্যকরী করতে পারছে, অর্থনৈতিক কার্য সম্পাদন করতে পারছে। তারপর হচ্ছে বিবাহের মাধ্যমে স্ত্রী পুরুষ পিতা মাতা সন্তানের সম্পর্ক, সামাজিক পরিচিতি এবং মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে তোমার যখনই বিবাহ হচ্ছে, সন্তান লাভ করছে, সন্তানটা কি হচ্ছে? বৈধ সন্তান তোমার জন্ম লাভ করছে। বৈধ সন্তান জন্ম লাভ করার পরে তখন ওই সন্তান তার যেখানে যাচ্ছে পিতার পরিচয় বা মাতার পরিচয় ইত্যাদির মধ্যে পাচ্ছে। যদি এই বিবাহ না থাকতো তাহলে পরে এই সন্তানটা একজন পুরুষ এবং একজন প্রাণী এবং মানুষের মধ্যে তোমার সীমাবদ্ধ থাকতো না। হ্যাঁ, তাহলে এটা একটা প্রাণী এবং মানুষের মধ্যে পার্থক্য এজন্যে এটা হচ্ছে বৈধতা আছে। একজন সন্তানের একটা পিতা আছে, একজন মাতা আছে এবং সামাজিক মর্যাদা আছে এবং সামাজিক ভিত্তিতে তাদের এই কার্যকলাপগুলো সম্পন্ন করতে পারে। আর একটা হচ্ছে বিবাহ নারী পুরুষের অর্থনৈতিক কার্যকলাপ। যখন তারা বিবাহ করছে, স্থায়ী বসবাস করছে, তখন তারা অর্থনৈতিক কার্যকলাপ বা সংসার জীবন বা তারা বাড়ি ঘর ধন সম্পদ ইত্যাদি ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করে সন্তানের লালন পালনের জন্য ইত্যাদি কার্যকলাপ তারা সম্পূর্ণ করতে পারছে। যদি বিবাহ না থাকতো তাহলে পরে বৈধ সন্তানও থাকতো না, তাদের পরিচয় থাকতো না, বৈধতা থাকতো না এবং এই জন্য তোমার অর্থনৈতিক কার্যকলাপ সম্পাদন করার কোনো প্রয়োজন হতো না। আর একটা হচ্ছে বিবাহ পদ্ধতি ধর্মভেদে বিভিন্ন হয়। তাহলে আমরা পদ্ধতিটা এক এক ধরনের হয়ে থাকে এবং এই পদ্ধতিগুলো এক এক সময়তে, যেমন বৌদ্ধ ধর্মের নিয়মকানুন আলাদা, ইসলাম ধর্মের নিয়মকানুন আলাদা, তোমার হিন্দু ধর্মের নিয়মকানুন আলাদা, হ্যাঁ, তারপরে তোমার খ্রিস্টান ধর্মের নিয়মকানুন আলাদা। তাহলে প্রত্যেকটা ধর্ম তোমার এটা হচ্ছে বিবাহটা বিভিন্ন ধরনের হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটাকে বিবাহ হলে বিবাহ প্রতিষ্ঠানগুলো আখ্যায়িত করা হয়। বিবাহ নারী পুরুষের জৈবিক চাহিদা পূরণ করে না। নারী পুরুষের শুধুমাত্র জৈবিক যে চাহিদা পূরণ করে তা নয়, জৈবিক চাহিদার কারণে যে সমস্ত যে তোমার সন্তান জন্ম নেয় তাদেরকে লালন পালন করার জন্য একটা স্থায়ী ব্যবস্থা করা করে এবং তাদেরকে যতদিন পর্যন্ত তারা কর্মজীবনে না যায় ততদিন তাদেরকে তোমার স্থায়ী লালন পালন করতে থাকে। দায়িত্ব কর্তব্য পালন করে, মানে এটা সমাজে মনে করো যে প্রত্যেকটা শিশু যে জন্মগ্রহণ করে, এই জন্মগ্রহণ করার পরে তোমার যে তোমাদের দায়িত্ব কর্তব্য, দায়িত্ব কর্তব্য তার গড়ে ওঠে এবং তারা কীভাবে এই সন্তানকে লালন পালন করবে, কীভাবে তোমার এই সন্তানের তোমার গুরুত্ব, সন্তানের যে লেখাপড়া করবে, কীভাবে কর্মজীবন দিবে, তারা কীভাবে তোমার অসুখ বিসুখ বিভিন্ন থেকে তাদের দায়িত্ব কর্তব্য পালন করে। বিবাহের ধরনের প্রকারভেদ আমরা বিভিন্ন সময় সমাজের অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিবাহের তোমার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, বিভিন্ন সময় যখন যে অবস্থা সমাজের অবস্থার পরিপ্রেক্ষিতে এটাকে আমরা এই কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন এটা হচ্ছে একটা হচ্ছে একক বিবাহ। একক বিবাহে একজন নারী এবং একজন পুরুষের মধ্যে যখন একটা বিবাহ সংঘটিত হয় তখন তাকে আমরা কি বলবো? এটাকে একক বিবাহ বলে ধরে নিই।
আর একটা হচ্ছে বহু বিবাহ। একজন পুরুষের সাথে যখন একাধিক নারীর বিবাহ হয়, একাধিক নারীর বিবাহ সম্পাদন হয়, তখন তাকে আমরা বলবো যে এটা আপনার বহু বিবাহ। আবার অনেক সময় এটাকে বলা হয়েছে বহু স্ত্রী বিবাহ। বহু বিবাহ আবার বহু স্ত্রী বিবাহ, একজন স্বামী যখন একাধিক স্ত্রী বিবাহ করে তখন বহু স্ত্রী বিবাহ বলা হবে। আবার বহু স্বামী বিবাহ বলা হয়েছে। সমাজের অবস্থার পরিপ্রেক্ষিতে এক একটা সময় তখন একজন নারী তোমার একাধিক স্বামীকে বিবাহ করতে পারবে, তাহলে পরে একাধিক পুরুষকে বিবাহ করে এটাকে বলা হয়েছে তোমার বহু স্বামী বিবাহ। আর একটা বলছে তোমার গোষ্ঠীগত বিবাহ, যেটা একটা গোষ্ঠীর সাথে যখন একটা মেয়ের বিবাহ হয় তখন সেটাকে বলা হয় যে তোমার গোষ্ঠীগত বিবাহ। এবার একটা সময় ছিল যখন তোমার একটা নারীর সাথে তোমার একটা গোষ্ঠীগত বা কয়েকজন একটা গোষ্ঠীর সাথে বিবাহ হয়, তাহলে পরে এই বিবাহ বলা হয়েছে গোষ্ঠীগত বিবাহ। আর একটা হচ্ছে বহির্বিবাহ, মানে এক গোষ্ঠীর সাথে এবং আর এক গোষ্ঠীর তোমার মেয়ে যখন বিবাহ হয় তখন তোমার সেটাকে বলা হয় তোমার বহির্বিবাহ। আর একই গোষ্ঠীর ছেলে এবং একই গোষ্ঠীর মেয়ের সঙ্গে যখন বিবাহ হয় তখন সেটাকে বলা হয় অন্তর্বিবাহ। আরেকটা বলা হচ্ছে লেভিরেট বিবাহ এবং সররেট বিবাহ। লেভিরেট বিবাহটা যখন বলা হচ্ছে যখন কোনো ভাইয়ের স্ত্রী মারা যায়, কোনো ভাই যখন বড় ভাই যখন মারা যায় তখন তার স্ত্রী বিধবা স্ত্রীর সঙ্গে যখন লেভিরেট বিবাহ তখন সেটাকে বলা হয়েছে লেভিরেট বিবাহ। আবার কোনো স্বামীর যখন স্ত্রী মারা যায়, স্ত্রী মারা যাওয়ার পরে তখন যে তার বিধবা স্ত্রী তোমার যে ভাই থাকে, হ্যাঁ, তখন তার ছোট শালিকার সঙ্গে যখন গোলামের বিবাহ হয় তখন সেটাকে বলা হয় তোমার এটাকে সরলের বিবাহ বলা হয়। আর একটা হচ্ছে সমান্তরাল কাজিন, যেটা বলে সমান্তরাল কাজিন বলে যে চাচাতো এবং খালাতো, চাচাতো এবং খালাতো যখন বিবাহ হয় তখন সেটাকে বলা হয় তোমার সমান্তরাল কাজিন। আর একটা বলা হচ্ছে তোমার কাজ, আর একটা তোমার বন্দোবস্ত বিবাহ, যখন অভিভাবকরা সিদ্ধান্ত নিয়ে বিবাহ সম্পাদন করে তখন সেটাকে বলা হয় তোমার বন্দোবস্ত বিবাহ। রোমান্টিক বিবাহ, তখন ছেলে মেয়েদের ইচ্ছায় বা মেয়ে এবং ছেলের ইচ্ছায় যখন যে বিবাহ সম্পাদন হয় তখন সেটাকে বলা হয় রোমান্টিক বিবাহ। এই যে আমাদের বিবাহটা, হ্যাঁ, বিবাহ বিভিন্ন সমাজের অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্নভাবে যে বিবাহটা সম্পাদন হয়েছে, তোমরা হয়তো অনেক সময় মনে করছো যেটা একটা গোষ্ঠীগত বিবাহ বা দলগত বিবাহ বা একজন স্ত্রী একটা বহু স্বামী বিবাহ করছে ইত্যাদি বিষয়গুলো তোমরা খেয়াল করছো। কিন্তু এই বিষয়গুলো তোমার কিন্তু অনেক সময় খেয়াল রাখবে, যেটা সমাজের আদিম কাল থেকে এই অবস্থাগুলো ফিরে আসছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সমাজটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিবাহ সম্পাদিত হয়েছে। আসলে প্রিয় ছাত্রবৃন্দ, আমরা যে ক্লাসটা আমরা নিলাম তোমাদেরকে, সেই ক্লাসটা অবশ্যই তোমরা যে কোনো অবস্থায় তোমরা অবশ্যই দেখবা এবং সব খেয়াল রাখবা। এটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের ক্লাস এবং সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে যে ক্লাসগুলো নিচ্ছি এগুলাই তোমাদের পরীক্ষাতে আসবে এবং সেগুলাই তোমরা গুরুত্ব সহকারে এগুলো অনুসরণ করবা। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে তোমাদের এই ক্লাসটা এখানে প্রথম মাধ্যমে ক্লাসটা শেষ করছি। চ্যাপ্টারে দ্বিতীয় বর্ষের প্রথম পত্র এই ক্লাসটা এই মুহূর্তে শেষ করছি। তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।